আজকে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে কিছু নিয়ম শিখব। পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্টের ঘরে বসে যে প্রোনাউনগুলো সেগুলো কি কি সেগুলো আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। আরেকবার মনে করে নিই, আই হয়, উই হয়, দাউ হয় মানে ইউ যেটা, ইয়ে হয়, ইউ হয়, হি বসে, সি বসে, ইট বসে, দে বসে। এগুলো সব কোথায় বসে? না সাবজেক্টের ঘরে। কার ঘরে বসে? সাবজেক্টের ঘরে। আবার এই একই প্রোনাউনগুলো যখন অবজেক্টের ঘরে বসবে তখন তাদের রূপ পাল্টে যায়, সেগুলোও আমরা দেখেছিলাম। যেরকম মি ছিল, উই থেকে আস বসবে, এদিকে দাউ থেকে দি হবে, তারপরে ইয়ে বা ইউর পরিবর্তে ইউই বসবে, হিয়ের পরিবর্তে হিম বসবে, অবজেক্টের ঘরে বসলে সি এর পরিবর্তে হার বসবে। তারপর কি ছিল দেখো, ইটের পরিবর্তে ইট বসবে, অর্থাৎ ইট সাবজেক্টের ঘরেও একই থাকবে আর অবজেক্টের ঘরেও একই থাকবে। এরপরে কি আছে না, দেটা অবজেক্টের ঘরে বসলে দেম বসবে, তাহলে দেটা অবজেক্টের ঘরে বসলে দেম হিসেবে বসবে। এই তো আমরা পার্সোনাল প্রোনাউনে শিখেছি। সাবজেক্ট হিসেবে যেগুলো বসবে সেগুলো হচ্ছে এই প্রোনাউনগুলো, আর সেগুলো যখন অবজেক্টের ঘরে বসবে তখন অবজেক্টের ঘরের রূপগুলো এগুলো হবে। এটা তো আমরা জেনে নিয়েছি। এবারে একটা ইম্পর্ট্যান্ট নিয়ম জানবো, সেটা কি না, বি ভার্বের পরে যখন প্রোনাউন বসে, বি ভার্বের পরে প্রোনাউন বসে তখন প্রোনাউনের নমিনেটিভ ফর্ম বসে। তখন প্রোনাউনের কি ফর্ম বসে? না নমিনেটিভ ফর্ম। নমিনেটিভ ফর্ম কি জিনিস সেটা আগে দেখে নেব। দেখো, যেই প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্টের ঘরে ব্যবহার করছি, এগুলোকে তো আমরা সাবজেক্টের ঘরে ব্যবহার করছি, যেগুলোকে আমরা সাবজেক্টের ঘরে ব্যবহার করছি সেই ধরনের প্রোনাউনকে নমিনেটিভ প্রোনাউন বলে। কি বলে? নমিনেটিভ প্রোনাউন। তাহলে আই, উই, দাউ, ইউ, ইয়ে, হি, সি, ইট, দে এগুলো তো সাবজেক্টের ঘরে বসে, তাই এগুলোকে বলা হচ্ছে নমিনেটিভ ফর্ম। তার মানে আমরা এখানে জানতে পারলাম সাবজেক্টের ঘরেই যে প্রোনাউনগুলো বসে সেগুলোকে কি ফর্ম বলা হয়? না নমিনেটিভ ফর্ম। কি ফর্ম? নমিনেটিভ ফর্ম। একটা বাক্য লেখা যাক, হি ইটস রাইস, সে খায় ভাত। এবারে দেখো, হিটা কার ঘরে বসছে? হিটা সাবজেক্টের ঘরে বসছে। সাবজেক্টের ঘরে যে প্রোনাউনটা বসলো কি ফর্মে বসেছে? না নমিনেটিভ। কিন্তু যখন এই হিটা অবজেক্টের ঘরে যাবে, যেরকম ধরো আই স, আমি দেখেছিলাম তাকে, তাহলে হি হয়ে গেল কি না হিম। তাহলে হি এর অবজেক্টের ঘরে যে ফর্মটা পেলাম সেটাকে বলছি অবজেক্টিভ কেস। কি কেস? অবজেক্টের ঘরে বসছি বলে অবজেক্টিভ। সাবজেক্টের ঘরে বসলে নমিনেটিভ, অবজেক্টের ঘরে বসলে অবজেক্টিভ। বুঝতে পারলাম কিনা? তাহলে হি এটা নমিনেটিভ কেস বা নমিনেটিভ ফর্মে আছে বলতে পারি, আর হিমটা এটা অবজেক্টের ঘরে আছে বলে অবজেক্টিভ কেস। এটা তো হলো সাধারণ নিয়ম। কিন্তু স্পেশাল নিয়মটা কি না, যদি বি ভার্বের পরে, তাহলে বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, ভার্বের পরে আমরা কি জানি যে অবজেক্টিভ কেসে বসাতে হবে, কিন্তু যদি বি ভার্ব থাকে তখন কিন্তু অবজেক্টিভ কেসে নয়, তাকে নমিনেটিভ কেসে লিখতে হবে। তাহলে এই নিয়মটা আমাদের এরর কারেকশনে কাজে লেগে যেতে পারে। দেখো, একটা উদাহরণ দেখলে ভালো করে বোঝা যাবে। আমি তোমাকে প্রশ্ন করলাম হু ইজ দেয়ার, ওখানে কে? তখন তুমি তার উত্তর দিলে যে আমি, এটা হলাম আমি। তাহলে ইট ইজ আই, মানে এই যে আমি এখানে। তাহলে তুমি উত্তরে কি বলবে? না এই যে আমি এখানে রয়েছি। তাহলে ইট ইজ আই বলবে নাকি ইট ইজ মি বলবে? কেন কি এটা তো ভার্ব। ভার্বের পরে যে প্রোনাউনটা বসে সেটা তো সাধারণত অবজেক্টিভ কেসে বসে। এখানে প্রোনাউনটা বসার কথা ছিল মি, কেন কি মি অবজেক্টিভ কেস। আর আইটা কি না, আইটা হচ্ছে, আই হলো নমিনেটিভ কেস। এই দুটোর মধ্যে কোনটা বসবে? ইজ কি ভার্ব? না ইজ হচ্ছে বি ভার্ব। কি করে? না বি ভার্বেরই বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন রকমের। তাহলে বি ভার্ব তার হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সেই হিসাবে বি ভার্বের রূপগুলো কি কি না, প্রেজেন্টের ঘরে 4 জন সদস্য আছে। সদস্য হচ্ছে অ্যাম, ইজ, আর এবং বি নিজে। তো এগুলো হচ্ছে প্রেজেন্টের সদস্য।
পাস্টের ঘরে সদস্য দুজন, ওয়াজ অথবা ওয়্যার, দুজন। পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট ফর্ম হবে না, এটা হবে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম কি না বিন। কটা হলো? একটা। এই হচ্ছে গল্প। এখানে চারটে, এখানে দুটো, এখানে একটা। তাহলে এগুলো সব বি ভার্ব। অ্যাম ইজ আর, বিন ইজে, ওয়াজ ওয়্যার, বিন, এগুলো সব কি ভার্ব না বি ভার্ব। এগুলো বি ভার্বের সদস্য। তাহলে এই যে ইজটা দেখতে পাচ্ছি আমরা, ইজটা দেখো এখানে ইজ আছে, তাহলে ইজটা বি ভার্বের সদস্য। আর বি ভার্বের পরে আমরা নিয়ম কি দেখলাম না, বি ভার্বের পর যখন কোনো প্রোনাউন থাকবে তখন সেটা নমিনেটিভ ফর্মে থাকবে, অর্থাৎ নমিনেটিভ কেসে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ইট ইজ আই না মি? অবজেক্টিভ কেস এখানে বসবে না, নমিনেটিভ কেসটা বসবে। তার মানে উত্তর হবে ইট ইজ আই। যে মি বলবে সে হয়ে যাবে ভুল। কে বুঝতে পারলে কিনা? তাহলে কেউ যদি বলে ইট ইজ আই, এটা ঠিক নাকি ইট ইজ মি, এটা ঠিক? কোনটা ঠিক? না, বি ভার্ব যেহেতু আছে তারপরে নমিনেটিভ ফর্মটা বসালেই ঠিক হবে। আর বি ভার্বের পরে এখানে বসিয়েছে কি না অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ কেসে আছে, তাহলে এটা হয়ে যাবে ভুল। তাহলে এই বাক্যটা ভুল। বোঝাতে পারলাম কিনা? দেখো এখানে আরো দুটো বাক্য দিলাম, 1 নম্বর 2 নম্বর। ইট ওয়াজ হি হু হেল্প মি, ইট ওয়াজ হিম হু হেল্প মি। তাহলে ইটের পরে ওয়াজ আছে, ওয়াজ কি ভার্ব না বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে এখানে প্রোনাউন আছে হি আর এখানে প্রোনাউন আছে হিম, দুটোতেই বি ভার্ব আছে। তাহলে প্রথমটা আছে নমিনেটিভ কেসে আর দ্বিতীয়টা আছে অবজেক্টিভ কেসে। এখন আমরা জানি যে বি ভার্বের পরে বাক্যে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা নমিনেটিভ ফর্মে বসবে, অর্থাৎ নমিনেটিভ কেসে বসবে। তাহলে এখানে হিটা কারেক্ট, এখানে হিমটা ভুল। তাহলে সঠিক বাক্যটা কোনটা হবে? 1 নম্বর বাক্য সঠিক, 2 নম্বর বাক্য ভুল। দেখো পরের নিয়মটা কি আছে, যখন অন্য কোনো শব্দ অবজেক্টিভ কেস বা অবজেক্টের ঘরে বসবে, অর্থাৎ অবজেক্টের ঘরে যদি অন্য কোনো নাউন বা প্রোনাউন যে কোনো কিছু বসতে পারে, নাউন বা প্রোনাউন, এবং সেটা বসছে কি কেসে না অবজেক্টিভ কেসে, তো তখন তার কাছে যদি কোনো প্রোনাউনকে বসানো হয় সেটা তখন অবজেক্টিভ কেসেই বসাতে হবে। কোনো নাউন বা প্রোনাউন সেটা যদি অবজেক্টিভ কেসে থাকে তাহলে তার সঙ্গে যদি অন্য কোনো প্রোনাউনকে বসানো হয় সেই প্রোনাউনকে কি করতে হবে না অবজেক্টিভ কেসেই বসাতে হবে। কেন কি সঙ্গদোষে সেও খারাপ হয়ে যাবে, এও যেহেতু অবজেক্ট তাহলে এও অবজেক্ট হয়ে যাবে। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে অবজেক্টিভ কেসের কাছে বসা কোনো প্রোনাউন অবজেক্টিভ কেসেই বসবে, সে কিন্তু নমিনেটিভ কেসে বসতে পারবে না। যেরকম ধরো দ্য বয় ইজ নোন টু হিম, প্রথম বাক্য কি আছে? ছেলেটা তার কাছে পরিচিত। এখানে আন্ডারলাইন করা আছে আই না মি, কোনটা হবে না? হিম কথাটা কিসে আছে? হিম কথাটা আছে অবজেক্টিভ কেসে। কিসে আছে? অবজেক্টিভ কেসে। তাহলে পরের যে প্রোনাউনটা আই বসবে না মি বসবে না? আইটা দেখো, আইটা হচ্ছে নমিনেটিভ কেস আর মিটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে অবজেক্টিভ কেসের কাছে বসবে অবজেক্টিভ, অর্থাৎ সঠিক ওয়ার্ডটা কি হবে এখানে? প্রোনাউন মি হবে। তাহলে দ্য বয় ইজ নোন টু হিম অ্যান্ড মি। পরের বাক্যটা দেখে নিই, আই বট দিস ফর ইউ, আমি এটা কিনেছিলাম কার জন্য? তোমার জন্য। ইউ কিসে আছে? অবজেক্টের ঘরে আছে, মানে অবজেক্টিভ কেসেই আছে। যদিও তার নমিনেটিভ এবং অবজেক্টিভ কেস একই রকম দেখতে, তাও আমরা বলবো যেটা যেহেতু এটা অবজেক্টের ঘরে আছে তাই আমরা একে বলবো যে এটা অবজেক্টিভ কেসেই আছে। তাহলে এ যদি অবজেক্টিভ কেসে থাকে অবজেক্টের ঘরেই, তাহলে এরপরে যে প্রোনাউনটা বসবে হি বসবে না হিম বসবে না? হিটা হচ্ছে নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস অবজেক্টিভ কেসের কাছে বসতে পারবে না। তাহলে হিম এখানে কি আছে? হিমটা আছে অবজেক্টিভ কেসে, তাহলে সঠিক ওয়ার্ডটা হবে এখানে হিম। তাহলে আই বট দিস ফর ইউ অ্যান্ড হিম। পরেরটা কি আছে? দ্য বুক মে বি গিভেন, বইটা দেওয়া যেতে পারে কাকে না? রামকে। রাম এখানে অবজেক্টে ঘরে বসছে মানে কেস অবজেক্টিভ। তাহলে এখানে আই হবে না মি হবে? না, আই হচ্ছে নমিনেটিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে তার ভাই ভাই অবজেক্ট আর অবজেক্ট দুটোই অবজেক্টিভ কেসে বসবে। তাহলে ভাই ভাই এখানে কি হবে? মি করবে। তাহলে সঠিক ওয়ার্ডটা কি বসাতে হবে না মি। যদি কেউ আই বসিয়ে দেয় তাহলে ভুল হয়ে যাবে, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা আই দিয়ে আন্ডারলাইন করা থাকতে পারে, দিয়ে বলবে যে এরর কারেকশন করো বা ইমপ্রুভমেন্ট করো। তাহলে ইমপ্রুভমেন্ট কি করতে হবে আমাদেরকে? না আই থেকে করে দিতে হবে মি।
কেন কি অবজেক্টের ঘরে বসছে, অবজেক্টের কাছে কোনো না কোনো ওয়ার্ডের কাছে যখন বসে যাচ্ছে তখন সে আর নমিনেটিভ কেসে থাকতে পারবে না কোনোভাবে, তাকে অবজেক্টিভ কেসে বসাতেই হবে। বুঝতে পারলাম? এটা হয়ে গেল সেকেন্ড গোল্ডেন রুল অফ পার্সোনাল প্রোনাউন। তো গ্রামার আমাদের ডিটেলসে জানতে হবে, যখন জানতে হবে তখন ডিটেলসে জানতে হবে, কেন কি কোনখান থেকে দেবে প্রশ্ন কেউ জানে না। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ভুল, কিন্তু সেটা তোমাকে সংশোধন করতে বলবে। যদি একটু একটু করে এই নিয়মগুলো না জানা থাকে তাহলে কিন্তু পারবে না। চলে যাব আমরা পরের গোল্ডেন রুল। কি পরের গোল্ডেন রুলটা হচ্ছে 231, 231। এটা কি জিনিস না, যদি কোনো বাক্যে প্রোনাউন 3 রকম পার্সনেরই থাকে, অর্থাৎ সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সব থাকে, তখন কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে সেকেন্ড পার্সন, তারপরে লিখতে হবে থার্ড পার্সন, তারপরে লিখতে হবে ফার্স্ট পার্সন। যেরকম যদি তোমাকে এরকম দেওয়া থাকে যে রাম, ইউ অ্যান্ড উই, এরকম ধরা দেওয়া থাকলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাম কি না, রাম হচ্ছে থার্ড পার্সন, ইউ কি, ইউ সেকেন্ড পার্সন, মি কি, মি ফার্স্ট পার্সন। ঠিকঠাকভাবে কি সাজানো আছে না নেই? প্রথমে কি বসবে? সেকেন্ড পার্সন। কি বসবে? সেকেন্ড পার্সন। তার মানে প্রথমে ইউ বসবে, তারপরে কি বসবে? থার্ড পার্সন। থার্ড পার্সন এখানে কি আছে? রাম, তাহলে রাম বসবে, তারপরে বসবে অ্যান্ড, দিয়ে ফার্স্ট পার্সন মানে উই বসবে। দিলেই ঠিক হবে তার অ্যারেঞ্জমেন্টটা। ধরো আমি একটা বাক্য দিলাম, আই, ইউ অ্যান্ড হি আর গোয়িং দেয়ার। আমি, তুমি এবং সে তিনজনে আমরা যাচ্ছি সেখানে। আইটা কি পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউটা কি পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। হিটা কি পার্সন? হি হচ্ছে থার্ড পার্সন। এখন নিয়ম কি ছিল আমরা কি জানি? নিয়ম ছিল 231, অর্থাৎ প্রথমে বসবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে এখানে সেকেন্ড পার্সন কি আছে? ইউ আছে, তাহলে প্রথমে ইউ বসাতে হবে। তারপরে থার্ড পার্সন এখানে কি আছে? হি, অ্যান্ড লিখে তারপরে লাস্টে লিখতে হবে আই, দিয়ে লিখতে হবে আর গোয়িং দেয়ার। তাহলে দেখো প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ঠিকঠাকভাবে সাজানো হলো কিনা? হ্যাঁ, সাজানো হয়েছে। তাহলেই ঠিক হবে, না আর কিন্তু ভুল হয়ে যাবে। মি, ইউ অ্যান্ড হি, এটা কি ঠিক আছে? দেখো মি ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন। আমাদের সাজাতে হবে কীরকম না, প্রথমে দিতে হবে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে ইউ প্রথমে বসবে, তারপরে থার্ড পার্সন মানে হি বসবে, তারপরে অ্যান্ড দিয়ে মি বসাবো, তখনই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হবে। আশা করি বোঝাতে পারলাম 231 এই নিয়মটি। তো প্রোনাউন থেকে এরকম আরও ইউনিক নিয়ম জানতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওকে লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাও এই গোল্ডেন রুলগুলো তোমাদের জানা ছিল কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।